সব ঝাড় ফাড় দিয়ে ঘরটা পুছে সেখানে এসে বসলাম। আর এই এদের আগেই বকর 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 আর চলে না, থামে না। এই দেখো এত কিছু যে করি না, কাজের জন্য করি, এদের জন্য করি। আমি নিজেকে একা খাই, এবার বললে বলবে যে আমি তো করি। কি করে কি করে কি করে বলো? একটু একটু হেল্প করতে হয় না? মায়ের সাথে আমি একা একা সব করছি, ঘর দোর গোছানো, জামা কাপড় গোছানো, তারপরে তোমার মশি তো করে যায় সকালবেলা, ঘর ঘর মুছে যায়, বাসন মেজে যায়, তারপরে আবার যখন রান্না করি আবার ঘর ঝাড় দেওয়া, ঘর পোছা। যে মশিকে দেখালাম তাই, এই দেখো আমি এবার পরিষ্কার করেছি, পরে এখানটা নোংরা ছিল সব তুলেছি, জুতোগুলো সরিয়ে দিয়েছি, এগুলো তুমি করো? বলছে না, তাহলে ঘরের বউরাই তো করে এইসব। আচ্ছা ঠিক আছে, ঘরের বউ ঠিক আছে, কিন্তু একটা কথা বলে রাখি তোমাদের, এই ব্লগ চ্যানেলটা খোলার আগে আমি অনেক ভেবেছিলাম যে আমি এই করবো, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা ওই করেঙ্গা। তো এত ডিগ্রি অর্জন করে যদি লাস্ট পর্যন্ত ঘরোয়া কাজই করতে হয় তাহলে কার ভাল লাগে বলো? আমার তো ইচ্ছে করে বা একটু স্বাবলম্বী হতে, নিজের পয়সা নিজের ইনকামের টাকায় কিছু একটা করতে। কাকে বলবো বলো তোমাদের ছাড়া? তোমরাই তো বন্ধু আমার, তোমারই তো সব, তোমাদের সঙ্গে তাই শেয়ার করি। যাই হোক, আজকে তো আমাদের লাঞ্চ দেখে নিলে, ডিনারটাও দেখিয়ে দিলাম। রোজই বলি রাত্রিরে ব্লগ করবো, রাত্রির আর হয়ে ওঠে না। তা আজকে বাবা উনি আবার মিষ্টি নিয়ে এসছেন। মুড়ি আনানি? দেখলে তো তুমি কি দেখাবে? কাশী বিশ্বনাথ থেকে নেমেছেন প্রভু ধরাধামে, তাও মুড়ি আনতে ভুলে গেছেন। বললাম না নর্থ ইন্ডিয়ান ডিশ খায়। আমাকে মারবে বাবা দেয়ালে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে একটু সকালবেলা উঠেই তরকারি কাটতে বসে গেছি। আজকে হবে পালং পনির, যেহেতু সোমবার আজকে নিরামিষ, মঙ্গলবার কালকে অলসো নিরামিষ। তো পালং পনিরটা আজকে করবো। এখানে আলু দিয়ে ফুলকপি এবং অলরেডি মানে সয়াবিন দুটোই মানে সিদ্ধ করতে দিয়ে এসেছি। তো ওই যে ওখানে ভাত হয়ে গেছে, আর ডাল করছি, আর বেগুন ভাজা, আর একটু অল্প করে পাঁপড় ভাজা করে নেব, মানে আলু আর ভাজবো না। আর কালকে আলু ভাজা থাকবে, আর অনেক কিছু থাকবে। যাই হোক, আজকে আমি রান্নাটা লাঞ্চের প্রিপারেশন শুরু করে দিয়েছি। আমরা অনেক সকালে উঠে গেছি, আজকে থেকে উইন্টার ড্রেস পরে যেতে হয়েছে। এদিকে উইন্টার ড্রেসটা ছোট হয়ে গেছে বলে আজকে বা কালকের মধ্যে পাল্টাতেই হবে। যাই হোক, দেখা যাক কী হয়, মানে কী করবো না করবো সেটা ভাবছি। তাই যাই হোক, আমার হাজব্যান্ডেরই কাজ এগুলো। আর আজকের যথারীতি এই সপ্তাহটা আমরা খুবই বিজি আছি এবং নেক্সট উইকেও বিজি থাকবো। মোটামুটি ডিসেম্বর মাসটা ফুল বিজি। আর এখন রান্নাটা চট করে সেরে নিই আগে। বেগুন ভাজা, বেগুন কাটা হয়ে গেছে, এখানে ডাল, বিনস, গাজর দিয়ে মুগ ডাল করছি, আর এখানে আলু সেদ্ধ করতে দিয়েছি, আর এখানে পনির তো কেটে রেখেছি, এই যে ছোটো করে ক্যাপসিকাম কেটেছি, এই যে বিনস, আর বিনস বলছি সয়াবিন, আর কপিটা সেদ্ধ করে নিয়েছিলাম। পালং শাকটা একটুখানি মানে মিক্সিতে করে নেবো পালং পনিরের জন্য। আর এটা হবে ভাত, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, এই যে পাঁপড় দেখা যাচ্ছে, পাঁপড় ভাজা করে। তো আজকে মেনু এটাই। বেগুন ভাজা অলরেডি হয়ে গেছে, তাহলে পাঁপড় ভাজাও হয়ে গেছে। এবার আমি আলুটাকে ভাজতে দিলাম। এর মধ্যে আগে তরকারিটা করছি, এই তরকারিটা করছি। তাহলে পালং পানিরটা লাস্টে করা, এটা করে নিই, তারপর লাস্টে পালং পানির করে আসে। এইভাবে পালংটা মিক্সারে করে নিয়েছি, সঙ্গে কাজু, চারমগজ আর কিশমিশ দিয়েছিলাম। এইবার দেখো এর মধ্যে তেল দেবো। ফার্স্টে এইটুকু তেলই দেবো, তারপর দেবো তেজপাতা, তারপর দেবো গোটা গরম মশলা, একটু ছেটো করতে হবে গোটা গরম মশলাটা।
বেড়ে দিয়ে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এবারে দেবো পনিরগুলো। আঁচটা কমিয়ে নিই, লো ফ্লেমে পনিরটা একটু হালকা করে ভেজে নিই। খাওয়া দিতে হবে। তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো, শুকনো লঙ্কাও দিতে পারো। হালকা করে ফ্রাই করে নিলাম। এবার এই মশলাটা দিয়ে দেবো। ভালো করে পরিষ্কার করে দিয়ে দিতে হবে। ঝালের জন্য দুটো লঙ্কা বেরিয়ে দিলাম, একটু নাড়িয়ে নেব। মধ্যে অ্যাড করবো নুন, চিনি আর একটু হলুদ। সাবানে হলুদ দিলে দিতে পারো, না দিলে না দিতে পারো। ফ্লেমটা লো করে দিলাম। এই যে হলুদ সামান্য দিতে হবে। একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এই যে পনির চারিদিকে ছড়িয়ে দেবে, তাতে নুনটা ভালো করে মিক্স হয়ে যায়। মশলাপাতি সেরকম লাগে না, কিন্তু যেগুলো দেয় সেগুলোকে আমি দিলামই। আমি একটুখানি এই মশলাটা দেবো, কারণ ঝাল ঝাল খেতে যারা পছন্দ করো তাদের জন্য। একটু জল দিয়ে দেবো সামান্য। এটাকে ভালো করে মিক্স করবো। পারলে এর সঙ্গে টক দইও অ্যাড করতে পারো, ফ্রেশ ক্রিম অ্যাড করতে পারো, তো খাবারটা আরও টেস্টি হবে। বাচ্চাদের যদি তোমরা, বেশিরভাগ বাচ্চারা সবজি খায় না, তাদের এভাবে তোমরা করে খাওয়াতে পারো, তাতে হেলথ ভালো থাকবে এবং বাইরের খাবারও খেতে হবে না, ঘরের খাবারই ভালো করে এরা খাবে। সবসময় বাচ্চাদের মতন করে তৈরি করার চেষ্টা করবে, ওরা যেরকম ভালোবাসে সেরকম হবে। একটু বাটার বা ঘি দিলে আরও টেস্টি হবে। কমিয়ে দিলাম আজটা। এই যে আমার কাছে ঘি, এই ঘিতেই আমি একটু দিয়ে দেবো মটন বিরিয়ানি ঘি, নাকি না ঝর্ণা ঘি, সরি। এখন তো ঝর্ণা ঘিটাই সবাই ইউজ করছে। হাতে তৈরি করা ঘি যদি ইউজ করতে পারো আরও ভালো, কিন্তু এখনকার লোকেদের বেশি সময় নেই, তাই হাতে তৈরি করা ঘি তারা দিতে পারে না। এই হলো সামান্য পরিমাণে ঘি অ্যাড করলাম। এবার একটু মিষ্টিও দিয়ে দেবো। আমি বাতাসা দিই, তোমরা চিনি দিলে চিনি দিতে হবে। আর যত রান্নাটা সুস্বাদু হবে তত বাচ্চারা খেতে ভালোবাসবে। আর এরকম চটজলদি রান্না তোমরা করে দিতেই পারো বাচ্চাদের রুটি বা ভাতের সাথে। নিরামিষও অনেকেই হয়, বাচ্চারা সবজি খেতে চায় না, তাদের জন্য এরকম ধরনের প্রসেস করে দিলে তারা অনায়াসে ভাতটা খেয়ে নেবে। এই হলো আজকে আমাদের লাঞ্চে মেনু। এই রান্না কমপ্লিট হলো। ঘর দর ঝাড়বাদ দিয়ে মুছে
এখন তো ওষুধ খাবো, আমার যে ওষুধ খাওয়ার আছে জল খাবারের পর সেটা খাবো। আর ডেলি রুটিন ওয়াইজ সেরকমই চলছে আমাদের। মানে কালকে তো দেখলে, মানে কালকের ব্লগটা যদি এখন আপলোড হয়নি, তোমরা দেখতে পাওনি, যখন দেখবে তখন দেখতে পাবে যে কালকে কোনো রান্নাবাড়ি ছিল না। যাই হোক, রান্নাবাড়ি ছাড়াও অনেক কাজ থাকে। ফ্রিজ পরিষ্কার, ঘর মুছে যাওয়ার পর ঘর আবার নোংরা হয়, ঘর ঝাড় দেওয়া, পোছাপুছি, তারপরে গ্যাস পোছা, কয়েকটা বাসন থাকে যেগুলো সব যদি ওনার জন্য রেখে দিই, মানে ওই জায়গাটা এমনই একটা প্যাসেজ সরু, ওখানে সব বাসন একটু করে ধুমধুম করে বেসিনের মধ্যে পড়বে, না তো নিচে পড়ে যায়। তো সেই জন্য সব বাসন রাখতে পারি না, কিছু আমাকে ধুয়ে নিতে হয়। ভালো ভালো কাচের ডিশ টিশগুলো তো ওগুলো তো ধুতেই হয়। এছাড়া যেগুলো ননস্টিকের কড়াই ফড়াইগুলো আমি ধুয়ে দিই, কেননা নাহলে ওনার পক্ষে ওই 5 বাড়িতে কাজ করেন ওনার, মানে মানে সব জায়গায় তাড়াহুড়ো করে কাজ চলে। তো কোনো একটা বাসন যদি হয়ে যায় তখন আমার কথা শুনতে হবে হাজব্যান্ডের কাছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এইভাবে আমার সারাদিন চলে। তারপরে চান করবো, পুজো করতে করতে ছেলে চলে আসবে। ছেলে এলে ছেলেকে মানে পকিয়ে পাকিয়ে স্নান করাতে হয়। দেখোই তোমরা যে কীভাবে ওকে পকাতে হয়। প্রচণ্ড পরিমাণে যে দেয়ালে আঁকিবুকিগুলো ওই করে, কারণ আমি ধরো কোনো কাজে ব্যস্ত, তখন এই দেয়ালে আঁকিবুকি করতে শুরু হয়ে যায়। যতই খাতা পেন্সিল যা কিছুই দাও না কেন, বাচ্চা ওরা প্রচণ্ড মুডি হয়। ওদেরকে তুমি শাসন করেও কিছু করতে পারবে না, বেশি কিছু পকিয়ে পাকিয়ে বললেও ওরা আবার যেই সেই মানে কাজ করবে। এই হচ্ছে ব্যাপার। আমার মানে যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো তোমাদের কাছে বলছি, যে কিভাবে আমার সময় কাটে আর কিভাবে আমি, তোমরা অনেকে ভাববে যে কি এমন কাজ থাকে ঘরে যে মানে এরকম বলে ঘর ধরতে একটু টিপটপও রাখতে হয়। যেমন ধর জামা কাপড়। এবার আমাদের এই যে ভাড়া বাড়িটা রেন্টালে রয়েছে, এখানে কোনো তাক ফাঁক কিছু নেই, ওয়ার্ড্রপ সেরকমভাবে নেই। আমাদের ঘরে দুখানা আলমারি, একটা আমার হাজব্যান্ডে, একটা আমার। তো আলমারিতে তো সব ধরে না, অনেক জামা কাপড় আছে যেগুলো মানে এতগুলো বছর ধরে তো প্রতি বছরই আমাদের পুজোয় জামা কাপড় পয়লা বৈশাখে বা জামা ষষ্ঠীতে হতেই থাকে, এবং ঘুরতে গেলেও টুকটাক আমরা কিনে থাকি। সেই জামা কাপড়, উলের জামা কাপড় যেগুলো মানে শীতকালে আর কি, উইন্টার সিজনে কোথায় রাখবো? এবার রাখার জায়গা খুঁজে পাচ্ছি না, সেই জন্য তারপরে ঠাকুরঘরটা আমার জাম হয়ে গেছে এইভাবে। আর এই বাড়িটা দেখতে পাচ্ছি যে উই পোকায় ভর্তি পুরো, মানে উই পোকা লেগে জামা কাপড় নষ্ট হয়ে যেতে পারে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম খুব তাড়াতাড়ি এই উইন্টার সিজনে তুমি ওই ঘরটা পরিষ্কার করে জামা কাপড়গুলো, আমাদের ও বাড়িতে, যে বাড়িতে আমরা মানে আমাদের নিজেদের বাড়ি এখনো ভাঙা হয়নি, তো ওই বাড়িতে আমাদের আরেকটা খাট আছে। সেই খাটটাতে আমার ননদ থাকে আইবুড়ো, তো সেই কারণে খাটটা এখনো নিতে পারি। ওই খাটটাতেও ছাড় পোকা ধরে গেছে, তো ওই খাটটাকেও আমাদের ভালোভাবে ওষুধপত্র দিয়ে কাঠের যে যে মানে ওষুধ দরকার হয়, তো ছাড় পোকা ছাড়ানোর ওষুধ, উই পোকা ছাড়ানোর ওষুধ দিয়ে ভালো করে পালিশ টালিশ করে এই বাড়িতে নিয়ে আসতে হবে। ওরও ডিভাইন আছে, তো ডিভাইনে আমি জিনিসপত্র রাখতে পারবো। ওই জন্য বলেছি দেখি কি করে, কবে কি করে। আর প্রতি বছর জামা কাপড় এত বেশি হয়ে যাচ্ছে, এবার রাখার জায়গা পাচ্ছি না। লাস্ট পর্যন্ত ঠাকুরঘরটা আমার গুদাম ঘর হয়ে গেছে। এই আমার অনেক প্রবলেম। তার মধ্যে দেখো বাচ্চা কাচ্চা ছোট থাকলে না কি হয়, তুমি জামা কাপড় রাখবে এক জায়গায়, আর আমি ভুলেও যাই। মানে ধরো এত কাজ না, মানে এটা করো ওটা করো সেটা করো, পরপর পরপর কাজ করতে করতে সবার সব কথা, আবার কে কত টাকা পাবে, কাকে কি দিতে হবে, কখন কোন স্যার ম্যামকে ঠিক করা, সবকিছু আমার উপর ডিপেন্ড করছে। বাইরে টাকা পয়সাটা রোজগার ছাড়া বাকি সবকিছু আমার উপর ডিপেন্ড করে। কখন কি খাবারে মাসকাবারি লাগবে, কখন কোন এতে আমার ছেলের কি লাগবে, মেয়ের কি লাগবে, আমার নিজের কি লাগবে, ডাক্তারের এত ওষুধপত্র, কোন ওষুধ ফুরিয়ে গেলে কোন ওষুধটা লাগবে, কোন ডাক্তারকে দেখাতে যাবো, ছেলেকে কি করব, মেয়েকে কি করব, এত কিছু ভাবতে হয়। আর সবচেয়ে বড় কথা বলছি, 2 বছর ধরে যে এখানে এসেছি অনেকটাই ঘুচিয়েছি আমি। তারপরেও আবার বলছে আবার এই বাড়িও ছেড়ে দেবে আর একটা রেন্টালে যাবে। জানি না কি করে আমি কি করব, বাট আমার খুবই মানে চিন্তা হয়ে গেছে। কারণ এখন এখানে এসে একটা সেপারেশনে এসে হয়ে গেছি, একটা সুন্দর করে ঘরদর গুছিয়ে নিয়েছি। যাই হোক এলোপাতারি হলেও কিছু করার নেই, বাচ্চা থাকলে হবেই। দুটো বাচ্চা, 7-এ পড়ুক আর যাই পড়ুক, ও বাচ্চাই বলতে গেলে, ও অত কাজ পারে না, গুছিয়ে রাখতে পারে না। তো তাও আমি ওরা যখন না থাকে স্কুলে যাই ততটা পারি করি রান্নাবাড়ি সেরে। সব তো দেখানো পসিবল হয় না ব্লগে,
এবার দেখো এই ব্যাপারটা হয়ে গেছে যে কিছু জামা বাইরে রাখতে হয়, কারণ কখন ওর দরকার লাগবে কি জামা পরবে। মানে আমার মেয়ে তো মানে পল্টে জামা পাল্টায়, মানে এই ধরো এই এখন এই ড্রেসটা পরলো, মা ওই জামাটা কোথায়, মা ওই প্যান্টটা কোথায়, মা ওইটা পাচ্ছি না, মা ও সেটা পাচ্ছি না। আর ছেলে, বাবা আর আমি, আমার এই তিনজনের জামা আমি ডিসাইড করি। মেয়েরটা আমি ডিসাইড করি না, ওর পরা ওর সমস্ত কিছু চয়েস আমাদের বাইরে। আমি যদি বলি তুই এই মেন লাইন দিয়ে চল, ও কর্ড লাইনে যাবে, তো সেক্ষেত্রে ওর ওপর চয়েসের ওপর ডিপেন্ড করে ও জামা কাপড় পরে। তো আমি ওকে আর কিছু বলি না। অনেক বছর ধরে দেখেছি বিয়ে বাড়ি গেলে, বিয়ে বাড়িতে যাওয়ার আগে ডিসিশন হয় যে আমি এই জামা পরবো। দুদিন আগে আমি ধরো বললাম যে এই জামাটা বার করে রাখছি রে, তখন বলবে আচ্ছা ঠিক আছে রাখো। ও মা, যেদিনকে বিয়ে বাড়ি সেদিনকে আমি সাজবো না, ও তো সাজেই, আমি আগে সাজিয়ে যেতে আমার সময় লাগে, কাপড় পরা যায় থাকে। ও মা করতে করতে অমনি এই ঘর থেকে আসবে, মানে কারে যাবে, আমার জামা নেই, আমি এই জামাটা পরতে পারবো না, আমার জামাটা হবে না, আমার আরেকটা জামা দাও। তোমরা বলো মানে কিরকম লাগে, তখন মাথাটা কিরকম গরম হয়। সে তোকে তো আমি কালকেই বললাম যে তুই দুদিন আগে জামাটা বার করে রাখ, যে জামাটা তুই পরবি তোর ভালো লাগছে। সব জামা তো আমি বার করতে পারবো না, কারণ দেখো একটা জামা গুছিয়ে রাখার পর সেই জামাটা যদি পাটটা খুলে যায়, সেটা পাট করতে আবার সময় লাগবে। আর বিয়ে বাড়ি যাওয়ার সময় এত তাড়াহুড়ো লাগে, তখন এটা পরবো, ওটা পরবো, সেটা পরবো, এরকম করলে হয় না। আগের থেকে সব কিছু ডিসিশন নিয়ে বার করে রাখতে হয়। আর নেমন্তন্ন তো তোমাকে আগের দিন করছে না যে তুমি জামা কাপড় বার করতে তোমার সময় লাগছে। যাই হোক, কি বলবো আর, মানে যতদিন না বড় হচ্ছে ততদিন এরকম চলে। জানো আমরাও ছোট ছিলাম, কিন্তু আমার মা বাবা যেটা ডিসিশন করতো বার করে দিত, আমি সেটাই পড়তাম। এরম ছিল না যে আমার নিজের ডিসিশনের উপর তারা ডিপেন্ড করতো। এই হলো আজকালকার ছেলে মেয়েদের সমস্যা, এটা বোঝা বড় দায়। যারা বাচ্চা মানুষ করছে এখনকার দিনে ছোট ছোট সবার এই একই প্রবলেম চলছে। তো যাই হোক, আমার দুটোকে মানে একটা হচ্ছে অত্যধিক, সে মানে মেরে ঝুড়ে কথা বলা, এরকম তাকে যদি আমি বারণও করি সে শুনবে না, তো শুনবে তো কাঁদবে, বকলে মারলে কাঁদবে, আবার যেইকে সেই। আরেকজন হচ্ছে যে বয়স হয়েছে ঠিকই, বুঝলেও আবার কিছুক্ষণ পরে আবার সে তার মতন চলতে থাকে। তো পড়াশোনাটাও ওভাবেই চলছে, আর কি বলবো। আর কালকে যেটা হয়েছে, যেটার জন্য আমি মেন শেয়ার করবো বলে এখানে বসলাম, সেইটা হয়েছে আমার বেশি সময় নেই, আবার ভাত ভরতে হবে। তো যেটা হচ্ছে, কালকে আমরা যে কালীঘাটে গিয়েছি, ব্লগটা যে করতে পারলাম না, তার কারণ হলো আমরা এখান থেকে বেরিয়েছি 1:30টা নাগাদ। তো 1:30টা নাগাদ যখন বেরালাম, তখন আমাদের কাছে ফোন আসে যে যাদের মানে ইনভিটেশন ছিল যাদের হয়ে আমাদের, তো তারা বলছে আমরা চলে গেছি, তোমরা এখনো আসোনি। আমি বলি কি গো, তুমি যে বললে পুজো দেবে, এত বেলা অবধি মন্দির খোলা থাকবে। আমার হাতে বলেছে হ্যাঁ 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 মন্দির খোলা থাকবে। ও মা, গিয়ে দেখি মন্দির সব বন্ধ হয়ে গেছে, যেমন দরজা। তখন মানে ক্যামেরা ধরবো না আমি মন্দিরে কোথায় কিভাবে ঢুকবো সেটা দেখবো। যাই হোক, যখন গেছি কালীঘাটে, পুজো না দিয়ে তো আমি আসবো না। আমার কাছে কি বলতো, আমি যখন যাচ্ছি সামনে, তাহলে আমি সেখানে পুজো দেবো না কেন? আমি তো রোজ রোজ যেতে পারবো না, কালীঘাট বলো যাই বলো, সামনাসামনি হোক যাই হোক, আমি আমার ছেলে মেয়েকে নিয়ে একা তো আমার পক্ষে সম্ভবই নয়। আর হাজবেন্ড গেলে তাও যদিও সম্ভব হয়, তো ওরকমই। এই হচ্ছে, এত বকবক করে লাভ নেই। যেটার বলার উদ্দেশ্য ছিল যে প্রচন্ড পরিমাণে পান্ডাগুলো বাজে। তোমরা কারা কারা গেছো বা যাওনি জানি না, যে বেশিরভাগ লোকই তো নিশ্চয়ই গেছো, কালীঘাটে কিরকম অবস্থা হয় জানবে। আমাদের দক্ষিণেশ্বর যে বাড়ি মা ভবতারিণী মন্দির আছে, সেখানে মনে হয় এত এরকম নেই বলতে গেলে। পান্ডারা হাত ধরে টানাটানি করায় বা এরকম পুজো দেওয়াতে নেবো, এত টাকা লাগবে, ওই বৃত্তান্ত, এরকম ব্যাপার থাকে না এখানে। যত মানে এরকম ব্যাপার, মন্দির বন্ধ হয়ে গেছে তারপরেও টাকা নিয়ে মন্দিরে ঢোকাচ্ছে। ঢুকিয়েছে তো যাও, ঢুকিয়েছে, আবার সেখানে 500-700 টাকা চলে গেল। আবার মন্দিরের ভেতরে গর্ভগৃহ, মানে যেখানে মায়ের কি বলবো, মায়ের যে মানে মূর্তিটা রয়েছে, ওখানে ভেতরে ঢুকিয়ে আবার তোমাদেরকে হয়তো বলবে যে তোমরা অঞ্জলি দাও, তার জন্য আবার পুরোহিত মশাই 1000 টাকা নেবেন। মানে যা একদম ভাবাই যায় না, এত টাকা মানে গুচ্ছেদ গেছে। তারপর তো আছেই ওখানে সমস্ত সবাই, মা আমাকে দাও, বাবা আমাকে কিছু দেবে, এরকম তাদেরকে 10 টাকা 20 টাকা এরকম করে দিতে হচ্ছে। সেটা ছেড়ে দাও, কিন্তু এই পুরোহিত এবং পান্ডা
ওগুলো কিন্তু বহু সাংঘাতিক হয়, সেই বুঝে তোমরা চলাফেরা করবে। আমাদেরই তো কত টাকা কালকে চলে গেছে এই পুজো দিতে, যেহেতু 3টে বেজে গেছে। 2টোর সময় গিয়ে পৌঁছালাম, 2টো থেকে 3টের মধ্যে পুজো শেষ হলো। শেষ হয়ে তারপরে ওরা তো পাঠা বলি দিয়েছিল, ওদের কোনো একটা অকেশন ছিল, যাই হোক ওই জন্য দিয়েছিল। সেই খাওয়া দাওয়াটাই হয়েছে, ভাত মাংস, এই তো মানে মাটন আর ভাত, আর তার সঙ্গে মিষ্টি আর স্প্রাইট বা কোকোকলা। বেশি কিছু আইটেম করেনি। 3:30 থেকে 4টের মধ্যে আমরা খেয়েছি। খেয়ে দিয়ে তারপর ওখান থেকে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। দেখবে যে আমি দেখাচ্ছিলাম। আর ওদের ওখানে মারাঠি লোক, তো ওদের ভাষাও আমি ঠিকঠাক বুঝতে পারছি না। যারা হিন্দিতে বলছে কথা বুঝতে পারছি, বাট মারাঠি ভাষায় বললে আমি বুঝতে পারছি না। আর বেশিরভাগ কি বলতো, ছেলেদের সংখ্যাই বেশি, আর মেয়েদেরকে পরে দেখলাম ওরা বেরোলো। তো ওই জন্য আমার খুব মানে একটা নিজেকেই যেন কেমন ইরিটেশন লাগছিল, একটা ইরিটেশন, যে কিরকম একটা জায়গায় এসেছি রে ভাই, সবই ছেলে ছেলে ছেলে, একটাও মেয়ে ছেলে নেই আমার বয়সকে। তারপরে দেখি মেয়েরা বেরোচ্ছে, মানে মেয়েরাই খাওয়া হয়ে গেছে আলটিমেটলি তাদের বাচ্চাদের নিয়ে। তারপরে আমাদের ব্যাচ হয়েছে, আর আমাদের পরেও একটা ব্যাচ ছিল। তো এইভাবে কালকে দিনটা কেটেছে। আর এসে আর কোনো ব্লগ করিনি, রাত্রিবেলা ভাল লাগছিল না, ঘুম পাচ্ছিল। এই হলো মানে শেয়ার করার ব্যাপার, যে পান্ডাদের হাতে পড়ে খুব সাবধানে থাকবে, কারণ ওখানে পান্ডা ছাড়া তো তোমরা পুজোও দিতে পারবে না। আর যদিও দেবে, অনেক রকম ভাবে হ্যান ত্যান বলে তোমার কাছ থেকে টাকা নেওয়ার ব্যাপার, ওরা গুচ্ছের টাকা নেবে। এই করুন, আপনাকে মা আশীর্বাদ করবে, এটা দিন, আপনাকে মা আশীর্বাদ করবে, ওইটা করুন, এই টাকা দিন, আপনাকে মা আশীর্বাদ করবে। আরে মা আশীর্বাদ করলে টাকা ছাড়াই আশীর্বাদ করবে, কি বলো? এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবাতি দিয়ে দিয়েছি। একটু নিজের জন্য চা বানাবো, কারণ আমার ভালো লাগছে না, আমার এত ঘুম পাচ্ছে, চাটা না খেলে হয় খেতে হবে। বিকজ কারণটা তোমরা ভালো করে জানো, ঘুমটা কাটাবার জন্য। চা খেলে ঘুম একবার তো পায় না। নেশা জিনিস, নেশা। ভাইকে আনতে হবে, এই জামাটা চেঞ্জ কর, বাবার জামা পরে যাচ্ছিস কেন? ওটাই বললাম, একটু জলে হয়ে যাবে। 7:30 বেজে গেছে, 8টা বাজে যায়। ডেকে দিলাম আগের থেকে, আবার ঘুমিয়ে থাকবি, উঠতে চাইবি না, ওই জন্য ডেকে দিলাম। একটু বসে কম্পিউটার দেখ, এখন আমি বলবো কম্পিউটার দেখতে, তাহলে ঘুম কাটানোর জন্য। কিচ্ছু খাবার নেই, ক্যাডবেরি আনতে হবে, কিছু খাবার আনতে হবে, ক্যাডবেরি আনতে হবে। মাম্মা ক্যাডবেরি আনতে হবে, যে খাবার নিয়ে আসবি, কি আসবি? ও ঘুমোতে ঘুমোতে আমার মেয়ে চা করে দিল আমাকে। দেখতে পাচ্ছ চোখ মুখের অবস্থা কি হাল হয়েছে আমার, মানে একদম রেস্ট নেই। সারাটা দিন ধরে সেই সকালে ঘুম থেকে উঠে এদের পেছন থেকে শুরু করে সে রান্না, বাড়ি ঘর পোছা মোছা ঝাড়া, ফ্রিজ মোছা, জল ভরা, জামা কাপড় আনা, জামা কাপড় মেলা, এসব চলছে এখনো পর্যন্ত। সেই আমার মনে হচ্ছে যে জীবনটা মানে ভেতর থেকে উগলে আসছে, বেরিয়ে যাই এরকম মনে হচ্ছে। পৃথিবীতে বাঁচার মূল্যবান বস্তু যদি কিছু না থাকে, বেঁচে লাভ নেই বন্ধু। আজ এই কথাটা বলতে বাধ্য হলাম, কারণ কি বলতো, লাইফটা না এত পাজল হয়ে যাচ্ছে দিনের পর দিন। প্রত্যেকটা মানুষের লাইফে রেস্ট দরকার আছে, বিশ্রাম দরকার আছে। 2-3 দিন আগে আমি পেটের আমাশায় ভুগে উঠলাম, তার আগে কিছুদিন আগে ঠান্ডায় ভুগে উঠলাম, তার আগে কিছু থেকে মানে তাদের এরকম সমস্ত ঘটনা ঘটে গেল। মানুষটা আমি রেস্ট পাচ্ছি কোথায়? এটাকে রেস্ট বলে? ক্ষণিকের জন্য একটু রেস্ট নিলাম, আবার পরবর্তীকালে আবার আমার হাজবেন্ড এসে একটু ভাত করে দিল, ওইটাকে রেস্ট বলে? রেস্ট মানে বলছি বাচ্চাদের হাত থেকে বাঁচার জন্য। এইসব বাচ্চাদের পেছনে চিল্লাতে কথা বলতে বলতে আবার মুখ থেতে ছোট না হয়ে আসছে। ভালো লাগবে লাইফের পরে আর?
বাঁচতে ইচ্ছে করে। সিনেমা আর্টিস্টদের দেখো বোর্ডিং এ তেলে দিচ্ছে বাচ্চাগুলোকে, আর নিজেদের বিন্দাস লাইফ রয়েছে। আমার মতন বয়সে এরকম অনেক সিনেমা আর্টিস্ট আছে যাদেরকে দেখে মানে 25 বছর বয়স, মাত্র 20 বছর বয়স। এরকম রাগ ধরবে কিনা বলুন, রাগ ধরবে কিনা? আমার হাজবেন্ড প্রথম মানে কার কার বিয়ে হয়েছে এরকম যাদের হাজবেন্ড প্রথম বলেছে যে তোমাকে আমি রানীর মতন করে রাখবো, এটা বলতে পারবে? কমেন্টে লিখে জানিও তো। আমার হাজবেন্ড আমাকে বলেছিল বিয়ের প্রথম তখন বাচ্চা হয়নি, আমার মেয়ে হয়নি, হ্যাঁ বলেছি তোমাকে আমি রানীর মতন শোকেশে সাজিয়ে রেখো। আহা হা হা, কি রানীর মতন রেখেছে আমাকে, আহা হা হা। রানী তো কি করে নিকৃষ্ট মানের রানী। আর খাটিয়ে মারছে, নিজে তো খাটেই, ছেড়ে দাও, আমাকেও খাটিয়ে মারছে। যে কিনা পড়াশোনা ছাড়া, যে মেয়েটি কিছু জানতো না, নিজের লাইফে দাঁড়াবার চেষ্টা করার জন্য এত দূর পর্যন্ত খেটে এসেছি, পড়াশোনার লাইফটা খেটে এসেলাম, আবার এখানে সে সংসারের লাইফ খাচ্ছি। জীবনে পেলাম কি পেলাম? শুধু একটু ভালোবাসা, এই জামা কাপড়, তাও তার জন্য অনেক কথা শোনায় আমাকে। শুনলে তো ভাববে আমার লাইফে আমি বিন্দাস সাজি, কারণ তোমাদের কাছে তো সব তো পিওর লাইফটা খুলে দেখাই না। পিওর লাইফটা খুলে দেখালে না তোমরা বুঝে যাবে যে আমার ব্যাকগ্রাউন্ডের পেছনে কত মানুষ আমার জন্য না আমার এগেইনস্টে রয়েছে, এবং কত মানুষ আমার সাথে জেলাসি করে, এবং কত মানুষের সাথে লড়াই করে আমি জীবন যুদ্ধে জয়ী হওয়ার চেষ্টা করছি, কিন্তু এখনো হইনি জয়ী। যেদিনকে জয়ী হব, সাকসেস হব, সেদিনকে তোমরাও দেখতে পারবে, এবং সত্যিকারে আমিও নিজেও দেখতে পারবো। জীবনের পরিচয় মানে এটা না জীবনের সবকিছু থেকে হারিয়ে ফেলা নিজেকে, এটাই হচ্ছে লাইফে। রান্না বাড়ি করো, খাও দাও, ঘরের মধ্যে বন্দি থাকো, তোমার সাকসেস দরকার নেই, এটা জানলে হয়তো আমি বিয়ে করতাম না। সত্যিকারে কোনো মানুষকে বিয়ে মানে যারা লেখাপড়া শেখার মতন শেখে, বিশেষ করে তাদের জীবনে বিয়ে করাই উচিত না। বিয়ে জিনিসটা এমন একটা জিনিস যে তুমি একটা লেখাপড়া জানা ছেলেকে বিয়ে করলেও যা হবে, একটা লেখাপড়া না জানা ছেলেকে বিয়ে করলেও তাই হবে। আর বিয়ের মধ্যে কেন বলছি, গেলে না নিজের লাইফটাকে পুরো জড়িয়ে পেঁচিয়ে একটা মানে আস্ত যে মহাকূপের মধ্যে নিজেকে ডুবিয়ে গলায় দড়ি দেওয়া হয়, ওইটাই হয়েছে এখন আমার লাইফে। আর এত আত্মীয় স্বজন, রিলেটিভ, হোয়াট ইজ দিস ভাই? আমি কোনো রিলেটিভ বন্ধু বান্ধব চিনি না, নিজের মতন ঘুরবো, বিন্দাস ঘুরবো, একা ঘুরবো। আমি মেয়েকে বলে দিই, আমার হাতে যে টাকা থাকতো না, আমি বিন্দাস ঘুরে বেড়াতাম, আমার কাউকে পরোয়া করতাম না, কারণ আমি মানে দিল্লি, বোম্বে, গোয়া, মাদ্রাস যেখানে খুশি চলে যেতাম। টাকাই মানুষের মূল্যবান বস্তু জীবনে বাঁচার জন্য। একা জীবনও বাঁচা যায়, একাকিত্ব লাগে না তখন। নিজের লাইফটা কাটাবার জন্য আমি যেখানে খুশি, পাহাড়ে যেখানে খুশি চলে যেতে পারি। বন্ধু, সেই সব বন্ধু হয়। নিজের হাজবেন্ড কি বন্ধু হয় না? হয়। কিন্তু আমার হাজবেন্ড যদি তোমাদের কপালে জুটতো না, তোমরা বলতো ভাই পালাই। আর ভীষণই কিপটে, এত কিপটে আমি জীবনে দেখিনি। মানে বলে বলতে হয় যে আমার কি জিনিস পছন্দ। মানুষের লোকে বলে যে বউয়ের পছন্দটা হাজবেন্ডরা বুঝে যায়, কিন্তু আমার কোন কি পছন্দ সে আজও পর্যন্ত বুঝেই উঠতে পারলো না। এখন ওই পুরনো বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হলো না, এবং নতুন বাড়ি শুরু হলো না। 10 বছর হয়ে গেছে। শাশুড়ি মারা যাওয়ার অনেক আগে থেকে, আমার ছেলে হওয়ার আগে থেকে শুনে যাচ্ছি আমাদের বাড়িটা বিল্ডিং হবে, ফ্ল্যাট হবে। 10 বছর হয়ে যাওয়ার পরও আর কত বছর মানুষ ওয়েট করে? এরপরে কি তোমাদের মনে হয় যে আমাদের ফ্ল্যাটটা ফ্ল্যাট হবে, আমার নিজস্ব একটা ভালো লাইফ হবে? এখনই একটা জিনিস মনে হচ্ছে যে ভাই সবকিছু ছেড়ে ভাই পালিয়ে যাই, যেখানে মন চাইবে আমি চলে যাই ডানা মেলে। উন্মুক্ত জীবন, মরে তো জীবনে কোনো উন্মুক্ত হওয়া যায় না। নিজের লাইফে ভোগটুকু যা করেছি, ও বাবা দরকার নেই। জামা কাপড় গয়না গাটির থেকেও বড় কথা হচ্ছে নিজের জীবনে প্রাণে ভালো করে বাঁচা। গয়নাগাটি দিয়ে কি হবে, জামা কাপড় দিয়ে অ্যাকচুয়ালি কি হবে যদি আমি ভালো নাই বাঁচতে পারলাম?
আধে দিন শরীর খারাপ এই এই সেই লেগে রয়েছে, এর মধ্যে আনন্দ ফুর্তি সব চলে যাচ্ছে, ওটা লাইফ বলে না। আর এই লাইফটাকে লাইফ বলে না। বিশেষ করে এই বাচ্চাদের ভিতরে থেকেই যাচ্ছে, পড়ে পড়ে পড়ে। আর বাবা বলছে কি তুমি কিছু বলো না, ওদের বাবা বলছে। আমি কিছু যদি নাই বলি তাহলে কি করবো বলো? আমার নিজের ঘুম পায়, আমি তো একজন মানুষ, পাথর তো নই। অন্যায় অবিচারগুলো কেন যে মেয়েদের সঙ্গে হয় বুঝাতে, এই যে দেখতে দেখতে ঘড়ি কাটা 9 ঘটিকায় চলে গেছে। এইবার বলো, এই 9 ঘটিকায় চলে যাওয়া মানে এদের কালকে স্কুল, সকালে 6টা 6:30টার পরে উঠতে হবে, 6টার সময় উঠতে হবে ধরো, তাহলে এরা খাবে দাবে, এখন ঘুমাবার টাইম এদের। ও ম্যাগি করছে, ম্যাগি খাবে, আমার ছেলের জন্য ভাত বসাতে হবে। এই হলো লাইফ। তুই যাবি কি যাবি না সেটার পরিচয় আমি দিচ্ছি না, আমি বলছি এই হলো লাইফ। আমি বললে বলছে যে দেখেছো তো ব্লগ করার সময় কারা আসে আমার পাশে, দেখে নাও। আমি নিজের থেকে কাউকে ডাকি না, যেখানে আমি যাব সেখানে আমার ছেলে মেয়ে ঠিক পেছন পেছন চলে যাবে। আর কোনো গাইস না, নিজে খাওয়া খা। আর একটা লাইফে জিনিস জানো, এবার বলতে বাধ্য হচ্ছি, আমি এত কিছু জানি, আঁকা জানি, গান জানি, নাচ জানি, যখন যা কিছু জানি সেই প্রতিভাটা প্রকাশ করতেই পারতাম। কিন্তু এই আমার বললাম না, এখানে বিয়ে করার পরে আমার সবকিছু প্রতিভা ধ্বংস হয়ে গেছে। এরপরে আর ভালো লাগছে না। বিয়ে বাঁচার থেকে মনে হচ্ছে যে আমি মুক্ত হতে চাই, লাইফ থেকে বেরিয়ে যেতে চাই। কেন গো, কেন সংসার কিসের জন্য? কেন করবো সংসার যদি সংসারের নিয়মটা ঠিক মতন বজায় না থাকে? স্বামী যদি বউয়ের কথা নাই শোনে, ছেলে মেয়ে যদি তার মা বাবার কথা নাই শোনে, তো সংসার দরকার নেই। আর যারা ছন্নবন্ন করতে চাইছে যেসব লোকেরা, তাদেরকে আমি বলি একটা কথা, ভাই তোমাদেরও সংসার আছে, আর ভগবান বলে উপরে কর্তা আছে, তিনিও দেখছেন, তিনিও তোমাদের দেখে নেবেন ভালো করে। আমি তো কিছু করবো না, কিচ্ছু করবো না, আমি শুধু সহ্য করার জন্য এসেছি, সহ্য করে যাচ্ছি। ভগবান বলে একটা জিনিস আছে, ওনার জন্যই পৃথিবীটা সৃষ্টি হয়েছে। আজকে কম্পিউটার নলেজ এই মেয়েদের মাথায় বলো ছেলেদের মাথায় বলো যে এত ব্রেন হচ্ছে, যারা ব্রেন স্টুডেন্টের কথা বলছি, তারা কম্পিউটার বানালো কি করে? একজন মানুষ আবিষ্কার করেছে, তিনি না করলে বাকি কম্পিউটার মোবাইল এগুলো আসতো না। টেকনোলজি এত দিনে দিনে ডেভেলপমেন্ট হচ্ছে, তার জন্য মানুষকে কে জ্ঞান দিয়েছে? ভগবান যদি মানুষকে উন্নত জীবে পরিণত না করতো, তাহলে মানুষের দ্বারা কি সম্ভব হতো এত কিছু করা? তাই বুদ্ধিটাকে কুবুদ্ধির কাজে না লাগিয়ে সঠিক বুদ্ধি কাজে লাগাও, সুবুদ্ধির কাজে লাগাও। মানে সুবুদ্ধি মানে টেকনোলজি, কোনো কিছু আবিষ্কার করা, কোনো মানুষকে নিয়ে ভাবা যে এই মানুষটি এত দুর্বল, এই মানুষটি পাচ্ছে না, এই মেয়েটি পাচ্ছে না, এই মেয়েটিকে দাঁড় করায়। ঘরে ঘরে এরকম আমার মতন নয়, আমার থেকেও এরকম দুর্লভ প্রতিভা যুক্ত মেয়ে বসে রয়েছে, তোমরা নিয়ে তাদেরকে দাঁড় করাও পৃথিবীতে। কই তার বেলা তো দেখছি না, খালি যত জ্ঞান আমি দিই বলে জ্ঞান আমি নাকি খারাপ, আমাকে রাস্তায় গিয়ে জ্ঞান, হ্যাঁ দিতে পারি, এমএলএ হলে অবশ্যই রাস্তায় গিয়ে জ্ঞান দেব। যতক্ষণ না এমএলএ হচ্ছি, কাউন্সিলর হচ্ছি, ততক্ষণ রাস্তায় গিয়ে জ্ঞানটা দেবো না দাদা। নমস্কার, আপনি ভালো থাকবেন, যদি আপনার দ্বারা সম্ভব তো আপনি জ্ঞানটা দেবেন আমার হয়ে, হ্যাঁ। এবং পৃথিবীতে প্রচুর মানুষ আছে যারা উল্টোপাল্টা কমেন্ট লেখো, তাদেরকেও আমি বলবো সঠিক বিচারটা করো। কেন বলছে একটা মানুষ বিরক্ত হয়ে, দেখো আমি সারাদিন ধরে পরিশ্রম করছি, সব দেখাচ্ছি কি কি করছি না করছি, তারপরে ধরো আমার কিছু সময় থাকে যে সময়টা ফোনটা নিয়ে দেখানো পসিবল হয়ে ওঠে না, তখন মনে একটু রেস্ট নিই বা ওকে যা পড়ানো থাকে পড়াই করি। তোমরা এটা নিয়েও বলেছো যে পড়াশুনো করানোর সময় কেন দেখাচ্ছি, আমি দেখাইনি, আমি জাস্ট বলতে চেয়েছি যে রুটিনটা শেয়ার করেছি। কি শেয়ার করেছি? যে সারাদিন আমি কি কি করি কাজ, আর সেটা নিয়েও তোমাদের উল্টো পাল্টা বক্তব্য। ভালো কথা দু একটা লিখতে পারো না, যে হ্যাঁ
তুমি এটাকে সুন্দর করে একটু এডিটিং করো, এটা এই জায়গাটা ভুল হয়েছে, তুমি এই জায়গাটা কন্টেন্টটা এরকম দিতে পারতে, তারপরে মানুষ হ্যাপি থাকে। তাহলে একটা মানুষ সারাদিন খাটাখাটনির পরে তারপর যদি দুটো বাজে কমেন্ট পড়ে তার কতটা খারাপ লাগবে। আমরা যারা ব্লগার না, আমরা কিন্তু আমাদের সবার ঘরে কাজের লোক প্রচুর প্রচুর নেই, ঠিক আছে? আমরা কিন্তু খেটে কাজ করে ব্লগ বানিয়ে এডিটিং করি। আর এডিটিং করা অত সহজ নয়, 2-3 বার ভেবে তারপর এডিটিং করতে হয়। একটা জায়গায় ধরো 10 বার করে কাট করতে হয়, ঠিক আছে? এবার বুঝে নাও। আজকে কথা বলতে 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 আমার একটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে, তাই আজকে আমি ভালোভাবে কথা বলতে পারছি। যখন আগে পারতাম না তখন আমি একটুখানি তো তি তা এরকম করতাম, কিন্তু এখন বলতে পারি, কেননা এখন আমার যথেষ্ট একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে বলতে পারো, অভিজ্ঞতা যাকে বলে, বাংলায়ও বলে দিচ্ছি অভিজ্ঞতা। কারণ মানুষের ব্লগ দেখতে দেখতে নয়, ব্লগ করতে করতে নিজের এক্সপিরিয়েন্স নিজের থেকে চলে আসে। আমার সেটাই হয়েছে। আর এত জ্ঞান দিইনি, আমি জাস্ট শেয়ার করলাম আমার জীবনের কাহিনী, যে আমি কিভাবে এখন ভুগছি, কিভাবে ভুগছি, কি জন্য আমি সারাদিনে সবসময় ব্লগ করতে পারি না, সব কিছু দেখাতে পারি না অল ওভারঅল। এই হলো ব্যাপার। তো আজকের ব্লগটা সকালে যা রান্না করেছি দেখিয়েছি মেনু। আজকে বিকালে সেরকম রান্নাবাড়ি নেই, শুধু ভাতটা বসাবো আর পাঁপড় ভাজবো। ডাল রয়েছে, আমি ডাল খাই না, মুগের ডাল, আমার গ্যাস অম্বল হয়। আর অলরেডি তরকারিও অল্প রয়েছে, তাই জন্য আর তরকারিও করবো না, ডাল আর পাঁপড় ভাজা আর ভাত করবো, হয়ে যাবে। ও তো ম্যাগি খেয়েই নিল, আর ভাত খাবে না, 9টা বাজে আর কি ভাত খাবে। শুধু আমাদের তিনজনের জন্য, ওর বাবা, আমি আর আয়ুষ, ভাত আর 3টে পাঁপড় ভাজবো, হয়ে যাবে 3 থেকে 4টে। একটু দেরি করে করবো, 9টা বাজে, 9:30 নাগাদ করবো, নাহলে গরম থাকবে না। শীতকাল পড়ে গেছে অলরেডি, তাড়াতাড়ি বিকেল হয়ে যাচ্ছে, সন্ধেবাতি দিতে দিতে। এত কথা বলছি বলে আমার মেয়ে আমার দিকে দেখছে। যাই হোক, আমি বলতাম না আসলে কি বলতো, এতটা খারাপ লাগছে শরীরটা, তোমাদের শেয়ার করতে বাধ্য হলাম। যে এতদিনের জার্নি, এতদিনের একটা জীবনের কি বলবো, কিছু পাওয়ার উদ্দেশ্য, অ্যাম্বিশন যাকে বলে, যখন পূরণ না হয় তখন মানুষ কতটা ইমোশনাল হয়ে পড়ে, ডিপ্রেশনে ভোগে, সেটা অনেকের জানা উচিত। চলো আর বেশি কথা বলবো না, তাহলে ব্লগটা শেষ করলাম। যদি আমাকে দেখতে খুবই বাজে লাগছে, শরীর প্রচণ্ড খারাপ, সেজে গুজে আর ব্লগে বসতে ইচ্ছে করছে, তাই যতটুকুনি পারলাম বলে দিলাম। আর যদি ভালো লাগে আমার বক্তব্য, যে আমার নিজের জীবনের কাহিনী তোমাদের সাথে শেয়ার করলাম, তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবারটা বাড়াতে হবে, কিভাবে বাড়াবো এটাও কমেন্টে লিখে জানাও। প্রতিদিন তো বাইরে বেরিয়ে কন্টেন্ট দেওয়া যাবে না, ঘরে কিছু করে করে কন্টেন্ট দিতে হবে। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট, সি ইউ এগেইন টুমোরো। গুড মর্নিং অল এভরিওয়ান, তোমার সবাই কেমন আছি? ভালো আছি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা দে একটা ব্লগ। আজকেও অলসো নিরামিষ। তো আজকে করছি হচ্ছে তোমাদের ফ্রাইড রাইস অ্যান্ড দেন আলুর দম, আর এই যে এইটা করছি এটা হচ্ছে পনিরের একটা আইটেম করবো, না তো পনিরের পকোড়া টাইপের কিছু করবো। যাই হোক, তো দেখতে পাচ্ছি এই জন্য ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি, কারণ আমার যে বাচ্চারা আছে ওরা একটু স্বাদের খাবার ভালোবাসে, তো স্বাদ করে খাবার না করলে ওরা খেতে পারবে। তো আমি কীভাবে করছি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো, ফ্রাইড রাইসে আমি একটুখানি কী করেছিলাম, একটু ভাপিয়ে নিয়েছিলাম, তাহলে সবজিটা একটু ভাপিয়ে নিলাম, তেলটা অত বেশি লাগে না। আর তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়েছি, কাজু দিয়েছি, একটু স্বাদ জিরে দিয়েছি, চামচ দিয়েছি, তো একটু টেস্টি হবে বলে। এরপরে এর মধ্যে ভাত অ্যাড করবো, আর কি যে অ্যাড করবো সেটা দেখবো। ভাত মানে রাইসটা আর কি, এই যে দেড়জন রাইস এটা। তো আমি ভাগে ভাগে করবো না, একেবারে একসঙ্গে নাড়াবো, কিছুটা দিয়ে দেবো আর কিছুটা নাড়াবো। তাহলে কী বলো তো, তেলটা বেশি লাগে না। আর একটু ঘি ছড়িয়ে দিলে নিরামিষ যেত, ঘি গরম মশলা দিয়ে যে কোনো জিনিস রান্না করলে সেটা টেস্টি হয়, আর বাচ্চারাও ঠিক
আর আঝালা কী করে করবে তার জন্য কিন্তু মরিচ আছে, তো মরিচ গুঁড়ো যদি দাও অল্প করে তাহলে লঙ্কাটা দিতেও লাগে না অনেক সময়। এই দেখো এখানে আলু সিদ্ধ হয়ে গেছে, আলুর দমে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এইভাবে রান্নাটা করলে আমাদের বাচ্চারা খুব ভালো খাবে। দেখো এর মধ্যে আমি একটুখানি আদা কুচি দিয়ে দিয়েছি, আর একটুখানি হলুদ, আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। যেহেতু বাচ্চারা কালারফুল খাবার ভালোবাসে, তুমি কালার দিতেই পারো। হলুদ একটু দিয়েছি, একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঘি গরম মশলা তো দেওয়াই আছে, আর একটু অ্যাড করবো পরে লাস্টে। আর তার সঙ্গে দিয়েছি একটু ম্যাগি মশলা, কারণ ওরা নিরামিষটা খেতে চায় না। আর ম্যাগি মশলা একটু সামান্য পরিমাণে রসুন দেওয়া থাকে, তার জন্য কিন্তু ম্যাগি মশলাটা খেতে ভালো লাগে ম্যাগিতে দিলে। তো এই জন্য বুঝতে পারছো রান্নার অনেক উপকরণ মাদের নতুন নতুন করে জানতে হয়, কারণ মারা না জানলে বাচ্চাদের খাওয়ানো পসিবল হয় না। ওরা এটা সবজি খাই না, ওটাই খাই না, অনেক বাহানা করবে। তোমাদের এইভাবে প্রসেসিংটা করে খাওয়াতে হবে যাতে বাচ্চারা খায়। অনেকে খেয়ে নেয়, অনেক বাচ্চা খায় না, তাদের জন্য এই প্রসেসিংগুলো করলে ভালো হয়। এবার এখানে আমি রাইসটা খানিকটা নাড়িয়ে নিয়েছি। এবার লো ফ্লেমে এটা আমি এবার নাড়াবো আর ঝাঁকাবো, কারণ লো ফ্লেমে ঠিক বিরিয়ানির মতন এটা তৈরি হবে আর কি। এই দেখো তোমরা হয়তো ভাববে হলুদ হলুদ কেন, যেটা যাদের বাচ্চা যেরকম চাই তাদের সেরকম করবে। আর একটু দেবো, দেখো ভালো হয়েছে বলে চাইছে, দেখেছো? দাঁড়া দিচ্ছি, খিদে পেয়েছে বলে এখনই খেয়ে নিতে হবে সব। ঠিক আছে রে, ওকে ওকে। তো কেন এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে ঘি, গরম মশলা শুধু নয়, এর মধ্যে অনেক কিছু পড়েছে। আমি বললাম এইভাবে তোমরা রেসিপিটা করো ফ্রাইড রাইসে। অনেক বাচ্চারাই আছে মিষ্টি খেতে ভালোবাসে না, তাদের জন্য এরকম রেসিপিটা অবশ্যই দরকার। আবার একটু আঝালাও থাকবে, ঝাল থাকবে না বেশি, তো তাদের মুখে। আর মানে বাইরে যে রেসিপিগুলো খায় তার মধ্যে আজিনা মটর দেওয়া থাকে, সেগুলো শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। তাই জন্য বাড়িতে তোমরা এভাবে প্রসেসিংয়ে করতেই পারো। এবার দেখো, এবার যেটা বসিয়েছি আলুর দমের জন্য তেল। তো এবার আলুর দমে আমি আলুটা একটু সেদ্ধ করে দিচ্ছি, কারণ আলুতে প্রচুর পরিমাণে যেটা মাটিতে হয়, তো সুগারের ব্যাপারটা থাকে, যেটা ডায়াবেটিস লোকেদের জন্য খুবই বাজে। তো হাইবেটিস বলে দিই, সরি। তো সে কারণে কী করতে হবে, আলুটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। দেখো ওই যে জলটা ফেলে দিয়েছি, এবার রান্না করলে ওর মধ্যে যে সুগারের ভাবটা আর থাকবে না। এবার আমি এতে অ্যাড করব তেজপাতা, গরম মশলা, তারপরে একটু শাহজিরা বা শাহমরিচ, ঠিক আছে, করে এর মধ্যে টমেটো দিতে পারো, টমেটো কেচাপ দিয়ে করতে পারো। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ যা যা লাগে আলুর দমে সেভাবে এটা করবো। যদিও কসুরি মেথি দিলে আলুর দমটা টেস্ট হয় বেশি, কিন্তু আমার কাছে কসুরি মেথি নেই, তাই এটা করতে পারবো না, দিতে পারবো না। যেটুকু পারবো যা অ্যাড করবো মোটামুটি ভালো যাতে হয় সেটাই চেষ্টা করবো। আগে করতে শুরু করি, নাহলে কেউ দেখানোর নেই, কারণ ওরা লেখাপড়া করবে, তো ওদেরকে তো আমি ব্লগ করাতে পারবো না, আমিই দেখাচ্ছি তাই জন্য। আর একটা কথা বলবো, তোমরা যতটা পারবে সয়াবিন অয়েল ইউজ করবে, কারণ বাচ্চাদের পক্ষে সয়াবিন অয়েলটা খুব ভালো। এবার এর মধ্যে আমি আলুটা দিয়ে দেব। আলুটা একটু নাড়বো। আচ্ছা, আমি এর মধ্যে যেহেতু নিরামিষ সেটার মধ্যে একটু পাঁচফোড়নের অ্যাড করেছি, ঠিক আছে। আর একটা শুকনো লঙ্কা গোটা দিতে পারো বা একটু ফেলে দিতে পারো, যারা একটু ঝাল খাবে ধরো, তো তার জন্য গোটা শুকনো লঙ্কা না দিয়ে ভেঙে বা চিড়ে দিতে পারো। এর মধ্যে একটু যেহেতু সেদ্ধ করা হয়ে গেছে, বেশি নাড়বো না, তাহলে আলুটা একদম মানে কী বলবো ঘাটা ঘাটা হয়ে যাবে। তো ঘাটা কোম্পানি আমার ছেলে মেয়ে খায় না, একটুখানি বেশ গোটা গোটা থাকবে প্লাস সেদ্ধ থাকবে। তো এর মধ্যে যেগুলো অ্যাড করবো একের পর এক সেটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে হলুদ মানে টারমারিক, দেন এগুলো আমাকে কাটতে হবে। এই দেখো ধনিয়া, ওকে, ধনিয়া পাউডার বা কোরিয়ান্ডার পাউডার,
এটা হচ্ছে কিউমিন পাউডার, ওকে, কোরিয়ান্ডার পাউডার অ্যান্ড নেক্সট ইউজ করব কিউমিন পাউডার, এই দুটো ইউজ করব। দেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটা ইউজ করব, আর একটা মশলা সেটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ আলুটা সেদ্ধ তো হয়েই গেছে। এর মধ্যে আমি কি ইউজ করেছি, কোরিয়ান্ডার পাউডার, কিউমিন পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাউ মিক্স পাউডার অ্যান্ড একটু ম্যাগি মশলা, আর ঘি, নুন যা যা দেওয়ার, সামান্য একটু মিষ্টি দিলে দিতে পারো, আর যারা মিষ্টি খাও না তারা না দিলেও দিতে পারো, মানে না দিলেও দিতে না পারো আর কি, আই থিঙ্ক। তো এইভাবে আমরা কষা কষা আলুদমটা তৈরি করে নেবো। এর মধ্যে কসুরি মেথি দিলে খুব টেস্ট হয়, বা নিরামিষে একটু হিং দিলে আরও ভালো হয়। তো এগুলো আমার কাছে নেই এখন এই মুহূর্তে, তাই দিতে পারছি না। তো যদি এই রান্নার তোমরা জানতে চাও ফর্মুলা বা পদ্ধতি যাকে বলে প্রসেস, তাহলে আমি এটা ডেসক্রিপশন লিঙ্কে লিখে দেবো, ওকে। কমেন্ট সেকশানে লিখে জানাবে আজকে রান্নার পদ্ধতিগুলো তোমাদের কেমন লাগলো। লাস্ট করছি পনির পকোড়া, আর এটাতে কী কী দিচ্ছি যদি জানতে চাও, সেটা হচ্ছে এটার মধ্যে বেসন নেই যেহেতু নিরামিষ, এটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, দেখো, আর দিয়েছি একটু ময়দা আর হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এইগুলো দিয়ে ম্যারিনেট করে ঘি দিয়ে এটাকে ভাজছি। আর এটা কাবাব টাইপের বলতে পারো, সেমি কাবাব যেরকম বলা হয় ওই রকম টাইপের। তো কাবাব নয়, এটা ফ্রাই হচ্ছে, ডিপ ফ্রাই বলতে পারো। আয়ুষ কি করছে? কেন পড়াশোনা করো? যেটা বললাম মুখস্থ করতে মুখস্থ করো, পড়িয়ে তো দিলাম। আচ্ছা, আমার পাউরুটিটা একটু টোস্ট করে দিস তো, বাটার থাকলে বাটার বা যা হোক ইত্যাদি করে। হ্যাঁ, ও রান্না শেষ, এবার একটু ঘরে এসে বসেছি, এগুলো একটু দেখবো, গুজগাছ করাবো করে, মানে সকালবেলা খুব তাড়াহুড়ো করে ওদের ব্লেজারটা খুঁজছিলাম, যদি কাজের লোক চলে আসবে তার মধ্যে এই জামা কাপড়গুলো ঢোকাবো, আর যেটা বিয়েবাড়িতে পরা আছে সেগুলো বার করবো। তো বিকালে যদি পাই সময় ব্লাউজের দোকানটাতে যাবো। মুখে না মারিতাম জগৎ, আমার কাজে করতে গেলে সময় লাগে। আমি নিজে যে এত বলি এত কিছু ভাবি, সত্যি করে বলতে কি বলতো, আমি এক সময় ওরকম পড়াশোনায় না 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 হ্যাঁ এরকম চটজলদি রেসিপি তোমরা করে নিরামিষের দিন বাচ্চাদের খাওয়াতে পারো। যেসব বাচ্চারা সবজি খায় না, তারপরে নিরামিষ খেতে চায় না, সেসব বাচ্চাদের জন্য। আমি আমার কত ভালোবাসি দেখেছ, পড়াশোনাটা একটু কর মন দিয়ে, তা আমার ভালো লাগে। আমি স্কুলে যাইনি, আমি স্কুলে উইন্টার ইউনিফর্ম পরে যেতে বলেছে স্কুল, ওদের শর্টগুলো ছোট হয়ে গেছে, জামাটাও ছোট হয়েছে, এবার তাও পরে গেছিলো জামাটা, স্কার্ট এরও ছেলেরও তাই, প্যান্ট জামা পরে গেছিলো, সক্সটা পরে গেছিলো সামারের, নো মিক্সচার অফ এনি সামার ইউনিফর্ম। তো সে কারণে লিখে দিয়েছে প্রিন্সিপাল ম্যাম। এবার আমাকে কি করব, বাবাকে কালকে বাধ্য হয়ে রাত্রিবেলা ফোন করে বললাম ওর বাবা আজকে স্কুলে গেছে, এখন দক্ষিণেশ্বরে, সেই ভাবো এখান থেকে দক্ষিণেশ্বরে যেতে কত সময় লাগে, যাতে বাসে যায়, এখান থেকে প্রাইভেট কারে করে ঠাকুরগাছি, সেখান থেকে বাসে। তো আমাদের অবস্থাটা কী ভাবো গার্জিয়ানদের, ওর বাবা আবার দোকানে যাবে, ওখান থেকে ইউনিফর্মটা কিনে, কালকে ফুল ইউনিফর্মে যেতে হবে, নাকি বলেছে যেটা লিখেছে সেটা বলবে যে বাইরে বার করে দেবে,
মানে স্কুলে ঢুকতেই দেবে না, স্কুল গেট থেকে বলবে আর তোমরা বাড়ি চলে যাও, ফুল ইউনিফর্মে আসুন, চেক করবে সবাই। এই হচ্ছে ব্যাপার, সিকিউরিটি গার্ড যারা থাকে তারা চেক করবে সমস্ত স্টুডেন্টদের। ব্যাস হয়ে গেল। ওর বাবা ছুটলো এখন ইউনিফর্ম আনতে। প্রচুর কাজ থাকে মানুষের, বাবা মারা শুধু গার্জেন নয়, তাদের বাড়ি, আর আমি হাউস ওয়াইফ নয় শুধু, আমার বাড়িতে প্রচুর কাজ থাকে। নিজে ব্লগ করি সেটা আলাদা কথা, এছাড়াও বাইরেও বেরোতে হয় অনেক সময় অনেক কাজে। আর সময় হাজব্যান্ড দ্বারা সব কিছু হয় না। এই আমরা দুজন মিলে তো বাচ্চা দুটোকে সামলাচ্ছি। এখন তো আমাদের সঙ্গে আদার্স কেউ জয়েন্টে নেই, তোমরা সবাই দেখছো। তো এবার বলি একটা কথা, গার্জেনদের কি সবসময় সময় পায়? যখন তখন ডাকলে স্কুল থেকে এমনি চলে যেতে হবে, যখন বলবে যে স্কুলে এই দরকার ওই দরকার তখনই দিয়ে দিতে হবে? স্কুল কর্তৃপক্ষকেও বোঝা উচিত যে গার্জেনদের কিছু প্রবলেম হতে পারে, সময় দেওয়া উচিত তাদেরকেও। আইডিয়া, বাবা যখন ওটা খুলছে না, তাহলে বাবাকে বলি এতক্ষণ পর আমার এই ড্রেসটা ওর পছন্দ হয়েছে। ড্রেস না, একটা ব্লেজার টাইপ ড্রেস। হ্যাঁ, ব্লেজার টাইপ ড্রেস। মনে হচ্ছে এটা না পরা উচিত, কারণ কি ইটস ভেরি লং। আমি তো বললাম ব্ল্যাক কালারের। আমি দেখছি, আমি যদি পারি তাহলে আমি এমনি কিছু পরে নেব, নাহলে আমি চেষ্টা করবো এটা পরার। আর এটা একটু টাইট হচ্ছে, ঠিকই লাগছে। এটা খুলে দিলে তো খেতে পারবো। হ্যাঁ, এটা খুলে দিলে তো খেতে পারবো। খাবার জন্য বলছিস? না, খাওয়ার জন্য না, ইটস লিটল বিট অফ টাইট। ও, এটা তোর সাইজেরই অ্যাকচুয়ালি। তখন আমি একটু রোগা ছিলাম, আমারটা হয়ে যেত ভালো করে। তো দেখতে হয় আমাদের লাস্ট। তোমারটা দেখিয়েছো? আমারটা যখন পরবো তখন দেখবে। আর দেখো সেই জামা কাপড় ঘোষালাম আলমারিতে, কোনটা পরবো না পরবো। এবার আয়ুষকে একটু চান করি, আগে খাবারটা ভরিয়ে নিই বাবা। আমি তো আমার ব্লগে সবসময় এন্ট্রি থাকি, তোমরা তো এন্ট্রি থাকো না, বাট কিন্তু তোমাদের একটা কথা জানিয়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি আমাদের অনেক কিছু তোমরা দেখতে পারবে অদল বদল। প্লিজ টেক ওয়াটার, টেক ওয়াটার, টেক ওয়াটার। ওয়াটার আনতে বলছি, দিতে নিয়ে আসতে বলছি। যাই হোক, জল নিয়ে আসতে বলছি। ওরা জল মানেও বোঝে না, ওয়াটার বলছি, টেক ওয়াটার, গিভ মি ওয়াটার, গিভ। তোকে বলছি তো, তোকে বলেছি নাকি গিভ মি ওয়াটার? শোনো, আমি অত ভালো ইংলিশ বলতে পারি না, তবে কি জানো তো একটা জিনিস, বাঙালি হয়ে না বাংলা ভাষাটাই বলাই বেশ প্রাধান্য দেয়। আর আমি তো আজকে আমার কুকিং দেখালামই, কত শর্টকাটে রান্না করা যায় বাচ্চাদের পছন্দের মতন রান্না। আমি আমার ছেলে মেয়ের জন্য তো এভাবেই করি, বাট আমি কোনোদিনও আমার মার কাছে এই ধরনের রান্না শিখিনি। মা তো খালি সবজি রান্না করতো, এসবই করতো, কিন্তু হ্যাঁ যেটাই করতো টেস্টি করে করতো, যার জন্য আমার ভালো লাগতো, তারপর খেতাম। আগে ছোটবেলায় মানে খুব যখন আয়ুষের মতন ছোট ছিলাম তখন আমি খেতাম না। আমি সবজি খেতাম না, ফল খেতাম না, অনেক কিছু খেতাম না, আবার এখন সব খাই। এখন সব খেলে কি হবে, আগে তো খাইনি, খুব ছোটবেলায় খেতাম না। তখন মা ভাবলো যে আমি একে কিছু একটা করে খাওয়াবো, টেস্টি করে, দেখি তো খাই কিনা। টেস্টি করে বানাতে দেবো, তখন খেতাম, আস্তে আস্তে খাওয়া শিখেছি। অ্যান্ড দেন আমি আমার ছেলেমেয়ের জন্য টেস্টি করে খাবার বানানো শিখে গেছি। শুধুমাত্র ইউটিউব ফলো করলেই হয় না, কিন্তু আমরা অনেক সময় যা যা বাড়িতে থাকে তার মধ্যে থেকে অনেক কিছু করতে পারি। সবসময় সবকিছু অ্যাভেলেবেল থাকে না ঘরে, আর আমাদের এটা তো রেস্টুরেন্ট নয় যে সবকিছু অ্যাভেলেবেল থাকবে। তাই আমরা ঘরে যা থাকে সেই দিয়ে টুকটাক করে ভালো করার কিছু চেষ্টা করি, যাতে এদের ভালো লাগে। তো চলো, আজকে ভিডিওটা এইটুকুনি রইলো। আর আগের দিনের ভিডিওগুলো অবশ্যই দেখোনি বলে এখনো পর্যন্ত তোমরা ভাবছো ভিডিও কবে আসবে। যারা দেখোনি বা দেখছো না, ফলো করছো না, তারা প্লিজ ফলো মাই চ্যানেল অর্পিতাদা #myblog। আর এই চ্যানেলেই তোমরা দেখতে পারবে বিভিন্ন রকমের রান্না, সুস্বাদু রান্না, উপকরণ এবং পদ্ধতি। তো চলো, টাটা, বাই বাই। আবার নেক্সট টুমরো এগেইন তোমরা ব্লগ দেখতে পারবে, আবার নিউ ব্লগ নিয়ে হাজির হবো। আর তার আগে আগের ব্লগগুলো আপলোড হবে এবং সেগুলো আগে দেখবে। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। কমেন্টে লিখতে ভুলবে না যে তোমাদের কেমন লাগলো
ভালো লাগলে অবশ্যই ভালো তো লিখবে, সে সঙ্গে সঙ্গে লিখে দেবে যে কোন জায়গাটা তোমরা বুঝতে পারো। আর যদি তোমরা কোনো রান্নার রেসিপি জানতে চাও অবশ্যই লিখতে পারো, আমি তোমাদের সেই রেসিপি বলে দেবো ডেসক্রিপশন লিঙ্কে। ওকে, চলো তো, বাই বাই। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিতাদে হাসপাতাল মাই ব্লগ। আজকে তোমাদের কিছু কথাটা বলেই দিই। আমি তো যখন ব্লগ করি আমি যতটুকু পারি ততটুকু তোমাদের দেখানোর চেষ্টা করি। এবার কিছু কিছু জায়গা আছে যেখানে সবসময় আমি মোবাইলটা ধরে বা যাই হোক স্ট্যান্ডটা মোবাইলে ইউজ করে যেভাবে ধরে আমরা মানে ব্লগ করি আমরা যার ব্লগাররা, তো পসিবল হয়ে ওঠে না। কিছুদিন আগে পর্যন্ত আমার রাইট হ্যান্ডে প্রচণ্ড ব্যথা ছিল, স্পন্ডিলাইসিস হয়েছিল, এই ঘাড় থেকে নিয়ে হাতটা ব্যথা হয়ে গেছিলো, নার্ভের ব্যথা চলে গেছিলো। তো সেক্ষেত্রে বারবার হাতে ধরে ব্লগ করাটা পসিবল নয়, 1 নম্বর। 2 নম্বর হলো যে রোববারে আমরা কালীঘাটে গেছিলাম মন্দিরে তো ঢুকে ভেতরে ব্লগ করতে দেয় না, সব মন্দিরেই এই ব্যাপারটা আছে। আর সেকেন্ড টপ হচ্ছে আমার মেয়ে বলেছিল সেদিনকে ব্লগটা সে কমপ্লিট করবে, কিন্তু সে কিছু করেনি। দোষটা কার? আমার তো নয়, কারণ আমি শাড়ি পরেছিলাম, আর আমার একটু শাড়ি পরে প্রচণ্ড অসুবিধা হয়, বিকজ শাড়ি পরেছিলাম, হিল জুতো পরেছিলাম। আমার থেকে উচিত ছিল ব্লগটা করা আমার মেয়ের এবং আমার হাজব্যান্ডের। তার সঙ্গে তৃতীয় কথাটা হচ্ছে, সেটা হচ্ছে আমার ছেলে ছিল আমাদের সাথে। তো আমরা 4 জন যখন কোথাও যাই, আমার ছেলেকে হাত ধরে আমার হাজব্যান্ড, আমি আমার মেয়েকে হাত ধরি। এবার ব্লগ করতে করতে হাত ধরে হাঁটা তো পসিবল নয়, তার মধ্যে কালীঘাটের পান্ডাগুলো যেভাবে মানে যেহেতু মন্দির বন্ধ হয়ে গেছিলো, মানে যেভাবে ব্যবহারটা করছিল, এইদিকে আসুন এদিকে আসুন হাত টেনে নিয়ে যাচ্ছিল, তারপরে ওখানে ব্লগ করে তোলা আমার পক্ষে পসিবল ছিল না, কিন্তু দিয়া ওটা করতে পারতো, মানে দেওয়ার পিতা ওটা করতে পারতো। সেদিনকে তো পড়ার ব্যাপার ছিল না, ঘুরতে গেছে, তো মন্দিরে কালীঘাটে ব্লগটাও করতে পারতো। ওর কাছে ট্রাইপডও ছিল এবং আমার মোবাইলটাও ওর কাছেই দেওয়া ছিল, ও করেনি। তাই এটাই আমার কোনো দোষ নেই, আমি রোড ম্যাপ দেখাতে চাইনি, আমি সম্পূর্ণটাই দেখাবো বলেছিলাম, এবং সঙ্গে আমি নয় আমার মেয়ে বলেছিল সেদিনকে ব্লগটা করবে। যে করেছে এই মানে এই কাজটা তাকে বলো, আমাকে কেন বলছো? আবার মেয়ে তো বলেছিল ব্লগটা দেখাবে, আমি তো বলিনি যে আমি দেখাতে পারবো, আমি তো বলেইছিলাম আমার পক্ষে পসিবল নাও হতে পারে সব দেখানো, এটাই বলার ছিল। এখানে দেখলে 2 দিনের ব্লগ, মানে সোমবার এবং মঙ্গলবার মিলে 2 দিনের ব্লগটা দেখতে পেলে। যা যা শেয়ার করেছি মানে সেই সকাল থেকে একেবারে রাত পর্যন্ত ডেলি রুটিন, আমার কি কাজ থাকে ডেলি রুটিনে, তবে অর্ধেক কাজই তোমাদের শেয়ার করতে পারি না। এরপরে দেখো কাপড়ের কয়েকটা পিক মানে ছবি দিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই কাপড়গুলো কিন্তু তোমরা অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে। আর এই কাপড়গুলো নিতে হলে অবশ্যই আমার ডেসক্রিপশন লিঙ্কে দেওয়ার নাম্বারে তোমাদের স্ক্রিনশট নিয়ে পাঠাতে হবে তোমাদের কোন কাপড়টা পছন্দ হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যদি পছন্দ হয় তোমরা তোমাদের মানে অ্যাড্রেস শেয়ার করে দেবে, আর সেই অ্যাড্রেস অনুযায়ী আমরা কাপড়টা সেখানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এমন হতে পারে যে 2-3 দিনে একটু বেশি হয়ে যেতে পারে, কারণ সবসময় অ্যাভেলেবেল লোক পাওয়া যায় না।